আমাদের বাড়িতে সকালের দিকে হইচই একটু বেশি হয়। আমার মা বয়সের কারণেই হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক সকালবেলায় রেগে আগুন হয়ে থাকেন। যাকে দেখেন তার উপর দিয়ে ঝড় বয়ে যায়। ঝড়ের প্রবল ঝাপটা বেশিরভাগ সময় আমার বড় ভাইয়ের উপর দিয়ে যায়। বেচারার দোষ তেমন কিছু থাকে না। হয়তো টুথপেস্টের টিউবের মুখ লাগানো হয়নি, কিংবা বাথরুমের পানির কল খোলা, এই জাতীয় তুচ্ছ ব্যাপার। রেগে আগুন হবার মতো কিছু না। আজও বেচারা বকা খাচ্ছে। মার গলা ক্রমেই উঁচুতে উঠছে। অন্য পক্ষ চুপচাপ। বড় ভাই আত্মপক্ষ সমর্থন করেও কিছু বলছেন না, কারণ কথা বললেই বিপদ। আত্মরক্ষার একমাত্র উপায় নীরবতা। মার একতরফা কথাবার্তা থেকে যা বোঝা যাচ্ছে তা হচ্ছে বুনো ভাই দাড়ি শেভ করেননি। বড় ভাইয়ের ডাকনাম বুনো। আমরা সবাই তাকে বুনো ভাই ডাকি। যার নাম বুনো তার স্বভাব চরিত্রে বন্যভাব প্রবল হওয়ার কথা। তা কিন্তু না। বুনো ভাই খুব শান্ত স্বভাবের মানুষ। এই যে মা তুফান মেল চালাচ্ছেন, তিনি একটা শব্দও করছেন না। মিটমিটি হাসছেন। মা হড়বড় করে বলছেন, তুই ভেবেছিস কি তোর অনেক যন্ত্রণা সহ্য করেছি, গতকালও তুই শেভ করিসনি, আজও না। তোর মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, ঘরে কি ব্লেড কেনার টাকা নেই, নাকি তোকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেয়া হয় না? হাসছিস কেন? এত কিছু শোনার পরেও তোর হাসি আসে? হাসি খুব সস্তা হয়ে গেছে? মার গালাগালির সঙ্গে তাল মিলিয়ে ঘটাং ঘটাং শব্দ হচ্ছে। শব্দটা টিউবওয়েলের। টিউবওয়েলের পাম্প চেপে আমরা দোতলার ছাদে পানি তুলি। ট্যাঙ্কে পানি তোলার জন্য আমাদের কোনো ইলেকট্রিক পাম্প নেই। 1 হর্স পাওয়ারের একটা পাম্প কিনলেই কাজ হয়। সেই পাম্প কেনা হচ্ছে না, কারণ আমার বাবার স্বাস্থ্যবাদী। তিনি ঘোষণা করেছেন সকালবেলা সবাইকে খানিকক্ষণ টিউবওয়েলে পানি পাম্প করতে হবে। এতে এক ঢিলে দুই পাখি মারা হবে। পানি তোলা হবে, স্বাস্থ্যও রক্ষা হবে। শুরুতে আমরা সবাই বেশ উৎসাহ নিয়ে পানি তুলেছি। এখন আর উৎসাহ পাচ্ছি না। এ বাড়ির একমাত্র কাজের ছেলে জিতু মিয়ার জীবন শেষ হয়ে যাচ্ছে। সে হাড় জিরজিরে শরীরে মিনিট বিশেক পাম্প করে তারপর দুহাতে বুক চেপে বসে পড়ে, বড় বড় নিঃশ্বাস নেয়। এই দৃশ্য দেখলে যে কোনো লোক ভাববে আমরা বোধহয় হৃদয়হীন। তবে দেখে দেখে আমাদের অভ্যাস হয়ে গেছে বলেই এখন আর খারাপ লাগে না। শুধু বুনো ভাই এখনো অভ্যস্ত হতে পারেনি। তিনি রোজই জিতু মিয়াকে সাহায্য করতে যান এবং এক নাগাড়ে খুব কম করে হলেও 1 ঘন্টা ঘটাং ঘটাং করেন। এমন চমৎকার একটা ছেলের ওপর মা শুধু শুধু এত রাগ করেন, কে জানে কেন। অন্যদিন মিনিট 10-এর মধ্যেই মার দম ফুরিয়ে যায়, আঁচ ফুরোচ্ছে না। এখন বুনো ভাইয়ের অকর্মণ্য স্বভাবের ওপর লেকচার দেয়া হচ্ছে। তাকে তুলনা করা হচ্ছে অজগর সাপের সঙ্গে, যে অজগর একটা আস্ত হরিণ গিলে 1 মাস চুপচাপ শুয়ে থাকে। মার এই উপমা খুব খারাপ না। অজগর সাপের শুয়ে থাকার সঙ্গে বুনো ভাইয়ের বিছানায় পড়ে থাকার মধ্যে বেশ মিল আছে। তাকে টেবিল চেয়ারে বসে কোনোদিন পড়তে দেখিনি। যাবতীয় পড়াশোনা তিনি করেন শুয়ে শুয়ে। তুই হচ্ছিস অজগর, বুঝলি? অতে অজগর, সেই অজগর। ঠিক আছে মা, এখন শান্ত হও। আমাকে বকে বকে তুমি ক্লান্ত হয়ে পড়েছ। তুমি একটু বিশ্রাম নাও মা, শান্ত হও। মা শান্ত হলেন না, আরও কিসব বলতে লাগলেন। মার চিৎকার প্লাস জিতু মিয়ার ঘটাং ঘটাংয়ের সঙ্গে যুক্ত হলো আমার বড় আপার 2 কন্যা, রিমি ও পলির চিৎকার। এই 2 কন্যা কান ঝালাপালা করে দিতে লাগলো। বড় আপা গত 4 মাস ধরে আমাদের সঙ্গে আছেন, আরও 2 মাস থাকবেন, কারণ দুলাভাই কি একটা ট্রেনিংয়ে নিউজিল্যান্ডে গিয়েছেন 6 মাসের জন্য। রিমি এবং পলি এই 4 মাস চিৎকার করে আমাদের মাথার পোকা নাড়িয়ে দিয়েছে। এদের কিছু বলার উপায় নেই। কিছু বললেই সত্য মিথ্যা মিশিয়ে এরা তাদের মার কাছে নালিশ করবে এবং লোক দেখানো নাকি কান্না কাঁদবে। আমি একবার মহা বিরক্ত হয়ে বলেছিলাম, এই রিমি, আর শব্দগুলো চর খাবি। জন্মের মতো চিৎকার করার শখ মিটিয়ে দেব। রিমি চোখ বড় বড় করে খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর লাফাতে লাফাতে তার মার কাছে গেল। বড় আপা সঙ্গে সঙ্গে আমার কাছে চলে এলেন। তার মুখ থমথমে, গলার স্বর ভারী।
মনে হচ্ছে কথা বলতে বলতে কেঁদে ফেলবেন। তার কান্না রোগ আছে। রঞ্জু, তোর সঙ্গে আমার কথা আছে। কি কথা? দরজাটা বন্ধ কর বলছি। এমন কি কথা যে দরজা বন্ধ করে বলতে হবে? বড় আপা নিজেই দরজা বন্ধ করে আমার সামনের চেয়ারে এসে বসলেন এবং চাপা গলায় বললেন, আমার মেয়েগুলোকে তুই দেখতে পারিস না কেন? ওরা কি করেছে? আমি পরিবেশ হালকা করার জন্য হাসতে হাসতে বললাম, কি যে বলো আপা, ওদের তো আমি খুবই পছন্দ করি। পরীর মতো দুই মেয়ে, দেখতে পারবো না কেন? কেন সেটা তো তুই বলবি। তোর কাছে থেকেই শুনতে চাই। খানিকক্ষণ আগে রিমি কি করেছিল? বল কি করেছিল? চিৎকার করছিল। বাচ্চারা চিৎকার করবে না? করবে, তবে সারাক্ষণ করবে না, এবং চিৎকার থামাতে বলে থামবে। এদের মুখে কোনো ব্রেক নেই। সে চিৎকার করছিল, শুধু এই কারণে তুই তাকে চড় দিয়ে মেঝেতে ফেলে দিবি? বাচ্চা একটা মেয়ে। আমি স্তম্ভিত হয়ে বললাম, কি বলছো আপা? চড় দিয়ে মেঝেতে ফেলে দেবো কেন? আবার অস্বীকার করছিস? তোর লজ্জাও লাগে না? কয়েকটা দিন শুধু আছি, তাও সহ্য হচ্ছে না? আমরা কি জন্মের মতো তোদের ঘাড়ে এসে চেপেছি? আমরা কি সিন্দাবাদের ভূত যে নামাতে পারবি না? আর আমাদের যদি তোর এতই অসহ্য হয় সেটা বলে ফেল, চলে যাই। এমন তো না যে যাবার জায়গা নেই। ফ্ল্যাটে তালা দিয়ে এসেছি, তালা খুলে ঢুকবো। আপা, ব্যাপারটা হচ্ছে কি, থাক, তোকে ব্যাপার বলতে হবে না। ব্যাপার আমি বুঝতে পারি। আমার কি চোখ নেই? আমার চোখ আছে। দুয়ে দুয়ে যে চার হয় তাও আমি জানি। তোরা কেউ এখন আমাদের সহ্য করতে পারছিস না। বাবা সেদিন পলিকে ধমক দিলেন, আমার সামনেই দিলেন। আমি তো হতভম্ব। আমার সামনে আমার মেয়েকে ধমক দেবেন কেন? বড় আপা চোখে আঁচল চাপা দিয়ে ফুপাতে লাগলেন। তাকে নিয়ে বড় যন্ত্রণা হচ্ছে। তার মনে একটা ধারণা ঢুকে গেছে যে এ বাড়িতে আমরা তাকে পদে পদে অপমান করছি, অপদস্থ করার চেষ্টা করছি। একই মায়ের পেট থেকে আমরা ৫ ভাই বোন এসেছি। ৫ জনই সম্পূর্ণ ৫ রকম। বড় আপা অসম্ভব সন্দেহপরায়ণ, ঝগড়াটে এবং ছিচকাদুনে। বুনো ভাই চুপচাপ ধরনের, কোনো কিছুতেই তিনি রাগ করেন না। এমএ পাশ করেছেন ৪ বছর আগে। এই ৪ বছরে চাকরির কোনো চেষ্টা করেননি। আমাদের দুঃসম্পর্কের একজন আত্মীয় আছেন, শিল্পমন্ত্রী। তাকে ধরাধরি করে নারায়ণগঞ্জের একটা মিলে তার জন্য চাকরি জোগাড় করা হলো। ভালো চাকরি, ৬,০০০ টাকার মতো বেতন, কোয়ার্টার আছে। ১.৫ মাস সেই চাকরি করে একদিন সুটকেস নিয়ে বাসায় চলে এলেন। এই চাকরি নাকি ভালো লাগছে না। তাকে ফেরত পাঠানোর জন্য অনেক ঠেলাঠেলি করা হলো। কোনোই লাভ হলো না। মা যত রাগ করেন, বুনো ভাই তত হাসেন। বড়দের কোনো ছেলে মানুষই দেখে আমরা যেমন হাসি, সেরকম হাসি। মা রাগী গলায় বললেন, এই চাকরি তোর পছন্দ না? কি চাকরি তোর পছন্দ? কোনো চাকরিই পছন্দ না মা। কি করবি তাহলে? কিছুদিন রেস্ট নেব। রেস্ট নিবি মানে? রেস্ট নিবি এর মানে কি? রেস্ট নেবার মানে হচ্ছে বিশ্রাম করা। কিছুদিন বিশ্রাম করব বলে ঠিক করেছি মা। বিশ্রাম করবি? হ্যাঁ, শুয়ে টুয়ে থাকবো, বই টই পড়ব। সত্যি সত্যি বুনো ভাই পরের ১ মাস শুয়ে শুয়েই কাটালেন। হাতে একটা পত্রিকা কিংবা বই। সেই বই মুখের ওপর ধরা। পা নাচাচ্ছেন, মুখ হাসি হাসি, যেন তিনি বড় আনন্দে আছেন। রিমি এবং পলি বেশিরভাগ সময় তার ঘরেই লাফালাফি ঝাপাঝাপি করে। তিনি ফিরেও তাকান না। তাদের চিৎকার চেঁচামেচি তার কানে ঢোকে বলেও মনে হয় না। সেই তুলনায় আমার মেঝো ভাই খুব প্র্যাকটিক্যাল। মেঝো ভাই ইঞ্জিনিয়ারিং পড়েন, ফাইনাল ইয়ার। রাত দিন পড়াশোনা নিয়ে আছেন। পাশ করার সঙ্গে সঙ্গে যাতে বাইরে যেতে পারেন সেই চেষ্টাও আছে। নানান জায়গায় লেখালেখি করছেন। একটা মেয়ের সঙ্গে তার বেশ ভালো ভাব আছে। খুব বড় লোকের মেয়ে। গাড়ি করে এ বাড়িতে আসে। এই গাড়িও মেয়ে নিজেই চালায়। মেয়েটার নাম শ্রাবণী। মেঝো ভাই ডাকেন বনি বলে। খুব মিষ্টি করে ডাকেন। কাউকে যে এত মিষ্টি করে ডাকা যায় তা আমার ধারণায় ছিল না। মেয়েটা দেখতে বিশেষ ভালো না। চেহারায় কেমন পুরুষ পুরুষ ভাব। এই মেয়ে ছাড়াও আরও একটা মেয়ে মেঝো ভাইয়ের কাছে আসে। সেই মেয়েটা দেখতে খুবই সুন্দর। তবে গরিব ঘরের মেয়ে। বেশিরভাগ সময়ই সে হেঁটে হেঁটে আসে। তার নাম শোভা। মেঝো ভাই তাকে ডাকেন সু বলে। এই মেয়ে বাসায় এলে মেঝো ভাইয়ের মুখ অস্বাভাবিক উজ্জ্বল দেখায়। মেয়েটি চলে যাবার সময় মেঝো ভাই তাকে এগিয়ে দেবার জন্য অনেক দূর যান।
হয়তো বাসে তুলে দেন কিংবা রিক্সা ঠিক করে দেন। মেঝো ভাইয়ের মুখের উজ্জ্বল ভাব মেয়েটি চলে যাওয়ার পরেও অনেকক্ষণ থাকে। তবে আমার কেন জানি মনে হয় মেঝো ভাই বড়লোক মেয়েটাকেই বিয়ে করবেন। কারণ খাবার টেবিলে একদিন কথায় কথায় বললেন, বাংলাদেশের কিছু কিছু মানুষের অসম্ভব পয়সা হয়েছে। শ্রাবণী বলে যে একটা মেয়ে আমার কাছে আসে, ওরা ৩ বোন। ৩ জনের নামেই গুলশানে আলাদা আলাদা বাড়ি আছে, ৩ জনের আলাদা আলাদা গাড়ি। ক্যান ইউ বিলিভ ইট? কথাগুলো বলার সময় মেঝো ভাইয়ের মুখ ঝলমল করতে লাগলো, চোখে ঘোর ঘোর ভাব চলে এলো। মনে হলো তিনি কল্পনায় গুলশানের বাড়ি এবং বাড়ির সামনে কালো রঙের মরিস মাইনর গাড়িটা দেখতে পাচ্ছেন। আমার সবচেয়ে ছোট বোনের নাম নিতু। নিতু এবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। ইউনিভার্সিটিতে ভর্তি হবার কারণেই বোধহয় নিজেকে সে বেশ বড় বড় ভাবছে। যদিও সে এখনো পুরোপুরি ছেলে মানুষ। বাসায় সারাক্ষণ আচার খায়, শিবরামের বই পড়ে হিহি করে হাসে, টিভির অতি অখাদ্য নাটকও গভীর আগ্রহে দেখে। করুণ রসের দুই একটা ডায়লগ শুনলেই তার চোখে জল ছলছল করে ওঠে। ইউনিভার্সিটিতে ঢুকে সে নিজের জন্য একটা ঘর নিয়েছে। প্রতি রাতেই নিজের ঘরে ঘুমোতে যায়। একবার ঘুম ভাঙলেই ভয় পেয়ে মার ঘরে চলে আসে। ছোটবেলায় নিতুকে রাগানোর একটা বুদ্ধি ছিল। তার সামনে দাঁড়িয়ে বলা, নিতু আয় তু তু তু। নিতুর স্কুল জীবনের বন্ধুরা এখনো তাকে এভাবে খেপায়। নিতু হচ্ছে আমাদের পরিবারের সবার আদরের মেয়ে এবং হয়তোবা সবচেয়ে ভালো মেয়ে। হুম, ঠিক হলো না। সবচেয়ে ভালো আমাদের বুনো ভাই, মা যাকে অজগর সাপ বলেন। সব ভাই বোন সম্পর্কেই বললাম, এবার বোধহয় নিজের কিছু কথা বলা দরকার। মুশকিল হচ্ছে আমার নিজের প্রসঙ্গে বলার মতো কিছু নেই। তাছাড়া বলতে ইচ্ছে করছে না, বরং মার কথা বলি। মা এককালে খুব রূপবতী ছিলেন। তার তরুণী বয়সের একটা ছবি আছে। সেই ছবির দিকে তাকালে হতভম্ব হয়ে যেতে হয়। আজকের মোটাসোটা চুল পাকা মার সঙ্গে এই ছিপছিপে তরুণীর কোনো মিল নেই। ছবিতে মার মুখে এক ধরনের দুষ্টু হাসি, চোখ দুটোতে অন্য ভুবনের রহস্যময়তা। একবার ছবির সামনে দাঁড়ালে চট করে সরে যাওয়া যায় না, খানিকক্ষণ তাকিয়ে থাকতে হয়। মা খুব রাগারাগি করেন, এটা তো বলেছি, তবে সবার সঙ্গে না। তার রাগের মূল টার্গেট বুনো ভাই, দ্বিতীয় টার্গেট নিতু। বড় ভাইয়ের উপর রাগ করার তাও একটা অর্থ হয়। নিতুর ওপর রাগের আমি কোনো কারণ খুঁজে পাই না। অনেক মানুষের সামনে নিতুকে অপমান করতে পারলে তিনি যেন কেমন আনন্দ পান, আবার একই সঙ্গে নিতুর সামান্য অসুখ বিসুখে অস্থির হয়ে যান। অবশ্য বড় আপার সঙ্গে মার খুবই খাতির। দুজনে পান খেতে খেতে বান্ধবীর মতো গল্প করেন। গল্পের এক পর্যায়ে একজন অন্যজনের গায়ে ধাক্কা দেন, দেখতে খুব ভালো লাগে। আমাদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কিছু বলা হলো না। দোতলা বাড়ির কথা এক ফাঁকে বলেছি, নিতুর আলাদা ঘরের কথা বলেছি। এর থেকে ধারণা হওয়া বিচিত্র নয় যে আমরা বেশ মালদার পার্টি। আসলে তা না। সাধু ভাষায় বলতে গেলে বলতে হয়, ইহা সত্য নহে। আমরা মোটেই মালদার পার্টি নই, খুবই দুর্বল পার্টি। আশেপাশে কেউ তা জানে না। তারা দেখে অনেকখানি জায়গা জুড়ে চমৎকার একটা দোতলা বাড়ি। লাল রঙের বাগানবিলাসের পাতা যখন বাড়িটা ঢেকে ফেলে, তখন এই বাড়িকে স্বপ্নের বাড়ি বলে মনে হয়। এই বাড়িতে যারা থাকে তাদের দুর্বল পার্টি মনে হওয়ার কোনো কারণ নেই। কাউকে বাড়ির ঠিকানা দেবার সময় আমরা বলি, রাস্তার ডান দিকে মোড় নিলেই দেখবেন চমৎকার একটা সাদা বাড়ি, বাগান বিলাসে ছাওয়া। আমাদের বাড়ির কথা বলতে গেলে চমৎকার বিশেষণ আপনা আপনি চলে আসে। মজার ব্যাপার হচ্ছে, এই বাড়ি কিন্তু আমাদের না। আমরা এই বাড়ির কেয়ারটেকার। আসল মালিক হলেন মঈনুদ্দিন চাচা, বাবার ছেলেবেলার বন্ধু। তারা দুজন একই সঙ্গে বিয়ে পাশ করেন। বাবা ধরাধরি করে চাকরি পেয়ে যান। মঈনুদ্দিন চাচা পান না। তিনি ইন্টারভিউর পর ইন্টারভিউ দিতে থাকেন। তার খুবই খারাপ সময় যেতে থাকে। বাবা তখন মোটামুটি সব গুছিয়ে ফেলেছেন, বিয়েও করেছেন, ফ্ল্যাট ভাড়া করে থাকেন, গোছানো ছিমছাম সংসার। মঈনুদ্দিন চাচার কিচ্ছু হচ্ছে না। বাবার সঙ্গে থাকেন, বসার ঘরে সোফায় রাতে ঘুমান, সারাদিন চাকরির চেষ্টা করেন, কিচ্ছু হয় না। শেষে কি একটা ব্যবসা শুরু করলেন। ব্যবসা ঠিক না, দালালি ধরনের কাজ, যাতে ক্যাপিটাল লাগে না। এতেই তার কপাল খুলে গেল।
হু হু করে পয়সা আসতে লাগলো। দালালি ছেড়ে নানান ধরনের ব্যবসা শুরু করলেন। কয়েকটা মার খেলো, কয়েকটা দাঁড়িয়ে গেল। বাড়ি করলেন। তারপর চলে গেলেন ইংল্যান্ড। ওইখানে ব্যবসার চেষ্টা দেখবেন। তাছাড়া দেশে বোধহয় ব্যবসা সংক্রান্ত তার কিছু জটিলতাও সৃষ্টি হয়েছে। বাড়ি চলে এলো আমাদের হাতে। ঠিক হলো আমরা থাকবো। বাড়ির রক্ষণাবেক্ষণ করব। বাবা বললেন এক শর্তে থাকবো, ভাড়া নিতে হবে। যত ভাড়া হওয়া উচিত তা তো দিতে পারবো না, যা পারি আলাদা অ্যাকাউন্ট করে জমা রাখবো। মইনুদ্দিন চাচা বললেন, বেশ, কিছু কিছু টাকা আলাদা অ্যাকাউন্টে রাখ। ছোটখাটো রিপেয়ারিং এর কাজ এই টাকায় করা যাবে। আমার কোনো আপত্তি নেই। বাড়ি আমি অন্যের হাতে দিতে চাই না। বাড়ির পেছনে তোমরা খরচাপাতি করতে চাও করবে। আমরা কোনো খরচাপাতিই করলাম না। মইনুদ্দিন চাচার অ্যাকাউন্টে এক পয়সা জমাও পড়ল না। আমরা অন্যের বাড়িতে দিব্যি থাকি, খাই, দাই, ঘুমাই। প্রতি মাসে বাড়ি ভাড়ার টাকাটা বেঁচে যায়। শুধু তাই না, বাবা চিঠি লিখে মইনুদ্দিন চাচার কাছ থেকে মাঝে মাঝে টাকা আনান। যেমন একবার লিখলেন, দোতলার ছাদে দুটো ঘর করে রাখলে বেশ ভালো হয়, এবং ছাদের চারিদিকে রেলিং দেওয়া দরকার, বাচ্চারা ছাদে যায়। মইনুদ্দিন চাচা তার জন্য আলাদা করে টাকা পাঠালেন। পানির পাম্পের জন্য লেখা হলো, তার জন্য টাকা চলে এলো। কিছু মাটি দিয়ে উঠোনটা উঁচু করা দরকার, 6 ট্রাক মাটি হলেই চলে। মইনুদ্দিন চাচা সেই টাকাও পাঠান। এসব টাকার কোনোটাই বাবা কাজে লাগালেন না। ঘর উঠল না, রেলিং হলো না, পানির পাম্প কেনা হলো না। মইনুদ্দিন চাচা বাড়ির পেছনে দুটো ঘর করার জন্যও টাকা পাঠালেন। ওই ঘরে ড্রাইভার, মালি, দারোয়ান ওরা থাকবে। তিনি এই সঙ্গে ইংরেজিতে একটি চিঠি লিখেন, যার বিষয়বস্তু আগামী বছরে মাঝামাঝি তিনি দেশে আসবেন। কতদূর কি হলো দেখবেন, অথচ কিছুই করা হয়নি। শেষবার পাঠানো টাকা বাবা একটা ব্যবসায় খাটিয়েছিলেন। সেখান থেকে আর পয়সা আসেনি। আমও গেছে, ছালাও গেছে। এখন বাবার মানসিক অবস্থা খুবই খারাপ। আগে স্বাস্থ্যবিধি পালনে নিয়মিত প্রাতঃভ্রমণ করতেন। সেই প্রাতঃভ্রমণ আপাতত বন্ধ। অফিস থেকে এসে ঝিম মেরে বসে থাকেন। কলিং বেল বাজলে দারুণ চমকে ওঠেন। বোধহয় ভাবেন মইনুদ্দিন চাচা চলে এসেছেন। যখন দেখা যায় না মইনুদ্দিন চাচা না অন্য কেউ, তখন বাবার চোখে আনন্দের একটা আভা খেলে যায়। আমার বড় মায়া লাগে। কয়েকদিন আগে সবাইকে ডেকে একটা মিটিংয়ের মতো করলেন। শুকনো মুখে বললেন, মইনুদ্দিন চলে আসছে, একটা কিছু তো করতে হয়। বাড়ি ছেড়ে দিতে হবে, কম ভাড়ায় একটা বাসা খোঁজা দরকার। তোমাদের বিষয়টা বলতে আমি কোনো অসুবিধা দেখছি না, বলাই উচিত। আমি এখন চোখে অন্ধকার দেখছি, টোটাল ডার্কনেস। বাবা মার দিকে তাকালেন। এমনিতে মার কথার যন্ত্রণাতে থাকতে পারি না, আজ তার মুখেও কথা নেই। তিনিও সম্ভবত চোখে অন্ধকার দেখছেন। আমার নিজের বেশ মন খারাপ হলো। এই চমৎকার সাদা বাড়িটি ছেড়ে দিয়ে আমার 2 রুমের ফ্ল্যাটে উঠতে হবে। থাকবো কি করে? দম বন্ধ হয়ে আসবে। মেজো ভাই বললেন, ইনি বেড়াতে আসছেন, বাড়ি দখল নেওয়ার জন্য তো আসছেন না। কাজেই আমরা এখন যেমন আছি পরেও থাকবো। আমি তো কোনো সমস্যা দেখছি না। বাবা শুকনো মুখে বললেন, কিন্তু সে যখন দেখবে কাজ টাজ কিছুই হয়নি তখন? মেঝো ভাই বললেন, তখন আবার কি? রাগারাগি হইচই করবে। তাই বলে তো বাড়ি থেকে বের করে দিতে পারবে না। এভিকশন এত সহজ না, খুব কঠিন। বাবা অবাক হয়ে বললেন, জোর করে অন্যের বাড়িতে থাকবো নাকি? দরকার হলে থাকতে হবে। থানা পুলিশ করবে, বিশ্রী ব্যাপার। থানা পুলিশ করলে আমরাও থানা পুলিশ করব। থানা পুলিশ কি ওনার একার নাকি? আমাদের রাইট অফ পজেশন আছে না, আইন আমাদের পক্ষে। বুনো ভাই এই পর্যায়ে বললেন, তোর কথাবার্তা তো আমি কিছুই বুঝছি না। বেচারা এতদিন থাকতে দিয়েছে, থেকেছি। এখন চলে যেতে বললে চলে যাব না? এ কেমন কথা? যাবে কোথায় তুমি? যেখানেই হোক যেতে হবে। আমার তো মনে হয় যে টাকাটা ভদ্রলোক পাঠিয়েছিলেন সেটা জোগাড় করে রাখলে, মানে ওনাকে টাকাটা দিয়ে যদি, মেজো ভাই তিক্ত গলায় বললেন, টাকাটা থাকতে হবে তো। বাবা তোমার কাছে কি টাকা আছে? বাবা জবাব দিলেন না। সেই সময় হঠাৎ কলিং বেল বেজে উঠল। দেখা গেল বাবা দারুণ চমকে উঠেছেন। না, মইনুদ্দিন চাচা না, শ্রাবণী এসেছে। মেঝো ভাই মিটিং ফেলে উঠে গেলেন। বাবা আমার দিকে তাকিয়ে সহজভাবে বললেন, রঞ্জু, কি করা যায় বলতো? আমি পরিবেশ সহজ করার জন্য হালকা গলায় বললাম, চলো আমরা সবাই মিলে আলাদিনের চেরাগের সন্ধানে বের হই। রসিকতা হিসেবে এটা যে খুব উচ্চমানের তা না, তবে নিতু হেসে ভেঙে পড়ল।
হাসির ফাঁকে ফাঁকে অনেক কষ্টে বলল, ভাইয়া যা হাসাতে পারে। বাবা বেশ কয়েকবার কঠিন দৃষ্টিতে নিতুর দিকে তাকালেন। নিতুর হাসি বন্ধ হলো না। মা উঠে এসে আমাদের সবাইকে হতভম্ব করে দিয়ে প্রচণ্ড চড় বসিয়ে দিলেন নিতুর গালে। নিতু বড় অবাক হলো, তবে সম্ভবত পরিস্থিতির গুরুত্ব খানিকটা বুঝলো। কারণ কেঁদে ফেলল না বা উঠে চলেও গেল না, শুকনো মুখে বসে রইল। যাই হোক, বাবার এবং সেই সঙ্গে আমাদের সবার সমস্যার সমাধান হঠাৎ করেই হয়ে গেল। মঈনুদ্দিন চাচার মেয়ের এক রেজিস্টার্ড চিঠি এসে পড়ল। ইংরেজিতে লেখা চিঠি, যার সরল বাংলা, আমার আব্বার শরীর ভালো না, হঠাৎ খুব খারাপ করেছে, তাকে চিকিৎসার জন্য আমেরিকা নিয়ে যাচ্ছি, কাজেই এখন তিনি আর দেশে যেতে পারছেন না। বাবা আপনাদের তার জন্য দোয়া করতে বলেছেন, দয়া করে দোয়া করবেন। ইতি তানিয়া। তানিয়া মঈনুদ্দিন চাচার বড় মেয়ে, বয়সে নিতুর ৩ বছরের ছোট। মঈনুদ্দিন চাচা বিয়ে করেন অনেক দেরিতে, নিতুর জন্মেরও বছরখানেক পর। বিয়ের কিছুদিনের মধ্যেই আমাদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হঠাৎ আসতেন, তখন তাকে অন্য বাড়ির লোক মনে হতো। তিনি থাকতেন চমৎকার বাংলো প্যাটার্নের একটা বাড়িতে, যে বাড়ির ভাড়া ৭,০০০ টাকা। দারোয়ান আছে, মালি আছে, ৪টা বাথরুমের ৩টাতেই বাথটাব। হুলস্থুল কাণ্ড। আমরা বেশ কয়েকবার ওই বাড়িতে গিয়েছি, কখনো স্বস্তি বোধ করিনি। এই বাড়িতে গেলেই মনটা খারাপ হয়ে যেত। ওরা এত বড়লোক, আমরা এত গরিব। মঈনুদ্দিন চাচা একসময় দরিদ্র ছিলেন এবং বাবার অতি ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এটা বিশ্বাস করতেই আমার কষ্ট হতো। বাবা যখন তার সঙ্গে তুই তুই করে কথা বলতেন, তখন আমার ভয় ভয় করত। মনে হতো বাবা খুব একটা ভুল কাজ করছেন, এই ভুলের জন্য সবার সামনে বকা খাবেন। তানিয়া এবং তার ছোট বোন মুনিয়াও বেশ কয়েকবার আমাদের বাসায় এসেছে। মেয়ে দুটির চেহারা ভালো না, তবে সবসময় সেজেগুজে থাকতো বলে দেখতে ভালো লাগতো। এই দুই মেয়ে আমাদের বাসায় এলে কখনো কথা বলতো না, গম্ভীর মুখে বসে থাকতো। নিতু একবার তানিয়াকে হাত ধরে ঘরে নিয়ে যেতে চেয়েছিল। তানিয়া বিরক্ত গলায় বলেছিল, প্লিজ আমার হাত ধরে টানাটানি করবেন না, কেউ গায়ে হাত দিলে আমার ভালো লাগে না। এই কথায় নিতু খুবই অপমানিত বোধ করে। সে তখন ক্লাস 10-এ পড়ে, অপমানিত বোধ করারই বয়স। সেই বছরই মঈনুদ্দিন চাচা ইংল্যান্ডে চলে যান এবং আমরা তাদের নতুন বাড়িতে কেয়ারটেকার হিসেবে উঠে আসি। নিতু কিছুতেই এ বাড়িতে থাকতে রাজি ছিল না। বারবার ঘাড় গোজ করে বলছিল, আমরা কেন ওদের বাড়িতে থাকবো? আমরা কি পাহারাদার যে ওনার বাড়ি পাহারা দেব? আমি কিছুতেই ওই বাড়িতে যাব না, মরে গেলেও না। ওটা তানিয়াদের বাড়ি, ওই হিংসুটে মেয়ের বাড়িতে আমি থাকবো না, না না না। মজার ব্যাপার, মঈনুদ্দিন চাচার ওই হিংসুটে মেয়ের চিঠি পড়ে আমাদের বাসায় শান্তি ফিরে এলো। বাবার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে গেল। যদিও সেই চিঠি পড়ে বন্ধুর অসুখের কথা ভেবে তার বিষাদগ্রস্ত হবার কথা ছিল, তিনি তেমন বিষাদগ্রস্ত হতে পারলেন না। তবু মুখ যথাসম্ভব করুণ করে বললেন, আহা, কি অসুখ হলো বলতো? অসুখ সম্পর্কে যখন কিছু লেখেনি, তখন মনে হচ্ছে মারাত্মক কিছু। ক্যান্সার না তো? ক্যান্সার হলে আমি তো কোনো আশা দেখি না। ভেরি স্যাড। ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। মা বললেন, বড় কিছুই হবে, নয়তো কি আর চিকিৎসার জন্য আমেরিকা গেছে? বাবা বললেন, দ্যাটস ট্রু। তাছাড়া ও নিজে চিঠি পর্যন্ত লেখেনি, সবার কাছে দোয়া চাচ্ছে। উফ, আমি তো সহ্য করতে পারছি না। মা বললেন, তুমি মৌলানা সাহেবকে ডেকে একটা মিলাদের ব্যবস্থা করো। মা জিতু মিয়াকে দিয়ে মুরগি আনিয়ে সদকা দিলেন। বাসায় একদিন মিলাদও হলো। একজন উটকো ধরনের মৌলানা এসে নবী করিমের জীবনের যাবতীয় ঘটনা তুলে ২ ঘন্টা লাগিয়ে বর্ণনা করলেন। এত বিরক্ত লাগছিল যে বলার মতো না, কিন্তু ধর্মীয় ব্যাপার বিরক্তি প্রকাশ করা যায় না বলে মুখ বুজে সহ্য করেছি। ১ মাস পর আমেরিকা থেকে মঈনুদ্দিন চাচার মৃত্যু সংবাদ এলো। তার যকৃতে ক্যান্সার হয়েছিল, সিরোসিস অফ লিভার। বাবা খানিকক্ষণ কাঁদলেন, হয়তো আন্তরিকভাবেই তিনি দুঃখিত হয়েছিলেন। কারণ মঈনুদ্দিন চাচা তার একেবারে ছেলেবেলার বন্ধু। তাদের দুজনের নিশ্চয়ই অনেক সুখস্মৃতি আছে। সবচেয়ে বেশি কাঁদল নিতু। সে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলল। কারণ মঈনুদ্দিন চাচা নিতুকে খুবই আদর করতেন। নিতু যখন ক্লাস 2-3-তে পড়তো, তখন মঈনুদ্দিন চাচা তাকে প্রায় স্কুল থেকে নিয়ে গাড়িতে করে ঘুরতেন। তিনি যখন নতুন গাড়ি কিনেছে, নিতুর এই গাড়ি খুবই পছন্দ।
মঈনুদ্দিন চাচা প্রায় নিতুকে বলতেন, মা তোর গাড়ি এত পছন্দ, তোকে আমি তোর বিয়ের সময় একটা গাড়ি প্রেজেন্ট করব। তোকে কথা দিলাম রে মা। নিতু কচি কচি গলায় বলতো, আপনি ভুলে যাবেন না তো চাচা? না, ভুলব না। আমি কিছুই ভুলি না রে মা। আমার স্মৃতিশক্তি অসাধারণ। বিয়েতে সে গাড়ি পাবে না, এই শোকে নিতু নিশ্চয়ই কাঁদেনি। তার দুঃখে কোনো খাদ ছিল না। মঈনুদ্দিন চাচা তাকে যেমন পছন্দ করতেন, সেও তাকে তেমনি পছন্দ করত। আমরা তার মৃত্যুতে সত্যিকার অর্থে ব্যথিত হলাম। তার মৃত্যু সংবাদ পাওয়ার আর ২ মাস পর যখন তার মেয়ে আমেরিকা থেকে জানালো তার বাবা মৃত্যুর সময় বলে দিয়েছেন ঢাকার যে বাড়িতে আমরা আছি সেই বাড়িটা যেন আমরাই পাই এই ব্যবস্থা করতে। কিভাবে কি করতে হয় তা সে জানে না। তার মার শরীরও ভালো না। সে দেশে এসে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করবে। এই চিঠি পেয়ে সত্যিকার অর্থেই আমরা অভিভূত হলাম। মঈনুদ্দিন চাচা তার এক জীবনে প্রচুর অর্থ উপার্জন করেছেন। তবে তার মানে এই না যে তিনি আস্ত একটা বাড়ি ছেলেবেলার বন্ধুকে দিয়ে দেবেন। কেউ তা দেয় না। গল্প, উপন্যাস বা সিনেমায় হয়তো দেয়, বাস্তবে না।